Welcome to the show. Mezo Reza Turu. প্রিয় শ্রোতা বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি মেজর রেজা টুলু, 71-এর মুক্তিযুদ্ধের জানা অজানা তথ্য নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। আজকে আমার বিষয়বস্তু হচ্ছে পাকিস্তানের কারাগারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বন্দি জীবন। আমার আজকের এই বিষয়বস্তু আমি দুটো পর্বে শেষ করব, 19 নম্বর পর্ব এবং 20 নম্বর পর্ব। আজকে আমার এটা 19 নম্বর পর্ব। বন্ধুগণ, 71-এর বাংলাদেশ স্বাধীনতার ইতিহাসে মুক্তিযুদ্ধ যেমন এই ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ অংশ, ঠিক তেমনি পাকিস্তানের কারাগারে বঙ্গবন্ধুর বন্দি জীবন এই ইতিহাসের একটা অবিচ্ছেদ্য বিরাট অংশ। 25শে মার্চ 1971 সেই ভয়াল রাত্রিতে বঙ্গবন্ধুর বাসা ধানমন্ডির 32 নম্বর বাসা থেকে তাকে গ্রেফতার করা হলো। আর 8ই জানুয়ারি 1972 সালে তাকে লন্ডনের হিথ্রো এয়ারপোর্টে পৌঁছে দেওয়া হলো। এইটুকুই এই ইতিহাসের জন্য যথেষ্ট নয়। মাঝখানের 9টা মাস এই ইতিহাস থেকে হারিয়ে যেতে পারে না। তাই বঙ্গবন্ধুর বন্দি জীবন সম্বন্ধে আমি প্রথমে সামান্য তবে তথ্যবহুল গুরুত্বপূর্ণ কিছু তথ্য সাংবাদিক ডেভিড ফ্রস্টের গৃহীত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাক্ষাৎকার থেকে পেয়েছিলাম। এই সাক্ষাৎকার 18ই জানুয়ারি 1972 সালে নিউ ইয়র্ক টেলিভিশনে সম্প্রচার করা হয়। আরও তথ্য সংগ্রহের লক্ষ্যে আমি চেষ্টা চালিয়ে যেতে থাকি। সেই সময় আমি এই বইটার সন্ধান পাই, পাকিস্তানের কারাগারে শেখ মুজিবের বন্দি জীবন। লিখেছেন পাকিস্তানেরই এক লেখক, পাকিস্তানি লেখক এবং কবি আহমেদ সেলিম। আর এটা অনুবাদ করেছেন জনাব মফিদুল হক। লেখক, এই বইয়ের লেখক বিভিন্ন জনের লেখা 15টা বই, দেশি বিদেশি একাধিক পত্রিকা এবং সংশ্লিষ্ট কিছু ব্যক্তির তাদের ইন্টারভিউ নিয়ে, সাক্ষাৎকার নিয়ে তিনি এই তথ্যগুলো সংগ্রহ করেছেন এবং সত্য তথ্য দাখিলের সচেষ্ট ছিলেন। তাহলে বন্ধুগণ, চলুন আমরা আমাদের মূল পর্বে চলে যাই। 25শে মার্চ 1971 সেই ভয়াল কাল রাত্রিতে ঢাকার ধানমন্ডির 32 নম্বর বাসা থেকে বাঙালির প্রাণপ্রিয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করে বর্বর পাক বাহিনী তাকে নিয়ে যায় ঢাকার সেনানিবাসে। সেখানে তার অবস্থান গোপন রাখা হয় এবং অতি গোপনীয়তার মধ্যে অতঃপর তাকে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হয়। পাকিস্তানের লাহোর থেকে 80 মাইল দূরে লায়ালপুর শহর, বর্তমান নাম ফয়সালাবাদ, সেখানে তাকে নিঃসঙ্গ প্রকোষ্ঠে একটা সেলে রাখা হয়। সেখানে তার জগৎ ছিল 4টে দেয়াল, একটা বিছানা আর একটা ছোট্ট জানলা। সেই জানলা দিয়ে শুধুমাত্র
এক টুকরো আকাশ দেখা যেত। তার দুরূহ ব্যাপারটা ছিল সবচেয়ে যে দীর্ঘকাল নিঃসঙ্গ থাকা। তিনি নিজেকে সেই নিঃসঙ্গের সাথে সমর্পণ করেছিলেন, নিঃসঙ্গে সমর্পণ করেছিলেন, এবং তিনি সবসময় কোরআন শরীফ তেলাওয়াত করতেন। কোরআন শরীফ তেলাওয়াত করতেন, দিনের গণনা রাখতেন, আর তাকিয়ে থাকতেন সেই ছোট্ট জানলা দিয়ে আকাশের পানে। 3 অগাস্ট, সেই সময় তার বহির্বিশ্বের সাথে কোনো সম্পর্কই ছিল না। তিনি কোনো পত্রিকা, কোনো বই বা পরিবার থেকে কোনো চিঠিপত্র কিছুই তিনি পেতেন না, কিছুই ছিল না। তবে তিনি এটুকু বুঝতে পেরেছিলেন যে সামরিক একনায়কের খেয়াল খুশির উপর তার জীবন নির্ভর করছে। 3 অগাস্ট 1971 সালে এহিয়া খান টিভির মাধ্যমে সম্প্রচার করেন যে শেখ মুজিবের বিচার করা হবে, পাকিস্তানি নাগরিক হিসাবে রাষ্ট্রের আইন অনুসারে তার বিচার হবে। এদিকে তার একদিন আগে সামরিক আইন প্রশাসকের সদর দপ্তর থেকে একটা প্রেস নোট প্রচার করা হয়, যাতে লেখা ছিল যে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা এবং অন্যান্য অভিযোগের কারণে শেখ মুজিবকে বিশেষ সামরিক আইনের আদালতে বিচার করা হবে, এবং 11 অগাস্ট 1971 রুদ্ধদ্বার কক্ষে বিচার কাজ শুরু করা হবে। এই সম্প্রচারের সাথে সাথে উক্ত প্রচারের পরিপ্রেক্ষিতে সে সময়কার জাতিসংঘের মহাসচিব উথান্ট, জেনেভাস্থ আন্তর্জাতিক জুরিস্ট কমিশন এবং ভারত শেখ মুজিবের গোপন সামরিক বিচারের প্রতিবাদ জানায়। এদিকে 11 আগস্ট দি টাইমস লন্ডন পত্রিকায় চিঠিপত্র বিভাগে প্রকাশিত এক খবর থেকে জানা যায় যে ব্রিটিশ আইন সহায়তা প্রতিষ্ঠান বার্নার্ড শেরিডান অ্যান্ড কোম্পানি যখন বুঝতে পারে যে শেখ মুজিবুর রহমানকে আইনগত কোনো সুযোগ দেওয়া হবে না, তখন তারা সরকারের মাধ্যমে চেষ্টা করেছিল শেখ মুজিবুর রহমানের সাথে যোগাযোগ করতে। তারা অফিশিয়ালি চেষ্টা করেছে। লন্ডনে অবস্থিত পাকিস্তান হাই কমিশন, সেখানে তারা আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছিল, কিন্তু তার উত্তর তারা কোনোদিন পায়নি। তাদেরই এই প্রতিষ্ঠানের এক সদস্য তিনি পাকিস্তানে যেও চেষ্টা করেছিলেন, কিন্তু তাতেও কোনো ফল হয় নাই। তাতে করে এটা বোঝা গেছিল, প্রমাণ হয়ে গেছিল যে ওনাকে আইনগত কোনো সাহায্য কেউ করতে পারবে না, এবং ওনাকে এই আইনগত কোনো পরামর্শ থেকে তাকে বঞ্চিত করা হবে। সে সময় পাকিস্তানে বঙ্গবন্ধুকে নিয়ে অনেক গুজব ছড়ানো হতো। যেমন একবার জানা গেল যে তিনি অনশন করছেন, আরেকবার জানা গেল যে তিনি সপ্তাহব্যাপী শুধু লিখেই চলেছেন। আবার এমনও গুজব ছড়ানো হলো যে তিনি পাগল হয়ে গেছেন, তিনি সারাক্ষণ দুর্বোধ্য বক্তৃতা দিয়ে চলেছেন। তবে এই লেখক তার বইতে লিখেছেন, তার কাছে প্রত্যক্ষ প্রমাণ আছে যে এসব রটনা সব সত্য না। তিনি সুস্থ ছিলেন এবং তার প্রতি কোনো
অসম্মানজনক আচরণ করা হয় নাই। তবে তিনি সবসময় নীরব থাকতেন, তিনি মৌনতা অবলম্বন করে চলতেন। তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেছেন। এই অভিযোগ 12 ভাগে বিভক্ত করা হয়। এর মধ্যে 6টার জন্য শাস্তি ছিল মৃত্যুদণ্ড। যে কোনো একটা অভিযোগে অভিযুক্ত হলে বন্দীকে ফাঁসিতে ঝোলানো যেতে পারে অথবা ফায়ারিং স্কোয়াডে পাঠানো যেতে পারে। লাহোর থেকে 80 মাইল আর রাওয়ালপিন্ডি থেকে 150 মাইল দূরে লায়ালপুর কারাগারে একতলায় একটা লাল ইটের ভবনে আয়োজিত হয়েছিল এই প্রহসনমূলক বিচার অনুষ্ঠান। অভিযুক্ত শেখ মুজিব আত্মপক্ষ সমর্থনে অস্বীকৃত জ্ঞাপন করেন এবং আদালতে তাদের দ্বারা মনোনীত আইনজীবীর সঙ্গে পরামর্শ করতে অসম্মতি জানান এবং বিচার কাজ চলাকালে তিনি একদম নীরব থাকতেন, কারণ তিনি জানতেন এই বিচার ছিল প্রহসনমূলক, কেননা এর রায় আগে থেকেই লেখা হয়েছিল। এদিকে 11ই অগস্ট 1971 বিচার কাজ শুরু হওয়ার পর থেকে ইয়াহিয়া খান কোথাও কোনো বক্তব্য রাখলে তিনি সবসময় বলতেন যে শেখ মুজিবের বিচার কাজ শুরু হয়ে গেছে এবং সম্ভবত তার মৃত্যুদণ্ড হবে। লায়ালপুরের আদালত ভবনটি মূল কারাগারে লাগোয়া থাকা সত্ত্বেও বন্দীকে একটা সরু করিডোর দিয়ে নিয়ে যাওয়া হতো, যেখানে 4টে লোহার দরজা ছিল এবং প্রতিটি দরজায় সাবমেশিন গান হাতে একজন করে সোলজার দাঁড়ানো থাকতো। সারবাদা বেঞ্চ, উঁচু প্ল্যাটফর্ম এবং পাকিস্তানি পতাকা দিয়ে সজ্জিত ছিল এই কোর্ট, এই আদালত। এই আদালতের প্রধান ছিলেন পাকিস্তানের জেনারেল রহিমউদ্দিন খান এবং এই বিচারটা লায়ালপুর ট্রায়াল নামে পরিচিত। বিচারের একেবারে শুরুতে প্রধান বিচারক জানতে চেয়েছিলেন যে আত্মপক্ষ সমর্থন করে শেখ মুজিব কিছু বলবেন কিনা। জবাবে শেখ মুজিব বলেছিলেন, আমাকে আপনারা যখন মেরে ফেলবেন তারপরে আমার লাশ যেন আমার প্রিয় বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। আদালতের কাজ প্রতিদিন বিকাল 4টা পর্যন্ত নিয়মিত চলত। সরকার পক্ষ থেকে 100 জন সাক্ষীর তালিকা দেওয়া হয়েছিল, তবে বাস্তবে অর্ধেক সাক্ষী আনা হয়েছিল। 3 ডিসেম্বর 71 আদালতের কাজ শেষ হয় আর 4 ডিসেম্বর আদালত সর্বসম্মতভাবে আনিত সকল অভিযোগে দোষী সাব্যস্ত করে শেখ মুজিবকে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করে। তারপরে তাকে লায়ালপুর জেল থেকে স্থানান্তর করে নিয়ে যাওয়া হয় মিয়ানওয়ালি শহরের একটা জেলে। সেখানে তাকে মৃত্যুদণ্ড আসামি হিসেবে একটা নির্জন পরিত্যক্ত সেলে রাখা হয়। এক বন্দির বিবরণ অনুযায়ী সে বলেছে যে ডিসেম্বরের প্রথম দিকে একটা হেলিকপ্টার এই জেল কম্পাউন্ডে আসে, কিন্তু কে তাতে করে এসেছিলেন তারা দেখতে পায়নি। পরের দিন সকালে তারা জানতে পারে যে শেখ মুজিবকে সেই হেলিকপ্টার করে এই মিয়ানওয়ালি জেলে আনা হয়। অতঃপর জেল সুপার চৌধুরী নাসের সকালে টহলে আসেন এবং সবাইকে বলেন যে শেখ মুজিবকে এখানে আনা হয়েছে ফাঁসি দেওয়ার জন্যে, তার ফাঁসির কার্যকর এই জেলে করা হবে। ঘটনা যাই ঘটুক, শেখ মুজিব মৃত্যুদণ্ডের জন্য তৈরি ছিলেন এবং
এখন তিনি ফাঁসির অপেক্ষায় দিন কাটাতে লাগলেন। উচ্চ আদালতে আপিল করার কোনো অবকাশ ছিল না, আর তেমনটা তিনি প্রত্যাশাও করেন নাই। বন্ধুগণ, আমরা আজকের বিষয় আমি এখানে শেষ করছি। তবে আগামী পর্বে এর বাকি অংশটা, এই যে পাকিস্তানের কারাগারে শেখ মুজিবের বন্দি জীবন, এই বিষয়বস্তুর বাকি অংশটা আমি আগামী পর্বে, আগামী 20 নম্বর পর্বে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।